এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমে দেশে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস, রাজধানীতে ঠান্ডায় ছিন্নমূলদের দুর্ভোগ। ভারতে করোনা পরিস্থিতির অবনতি, সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গে একদিন আগেই রাত্রিকালীন কারফিউ জারি। এবং বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, বিকেলে চ্যানেল আই ভবনে গুণী কথা সাহিত্যিকের স্মরণ সভা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এর বিস্তারিত। সারা দেশে শীত জাঁকিয়ে বসেছে, সেই সাথে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূলদের। রাজধানীতে খোলা আকাশের নিচে থাকাদের অধিকাংশেরই নেই শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা। চলতি সপ্তাহে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর শীতের রাতের খবর জানাচ্ছেন যাযাবর মিন্টু। শীতের রাতে চাই একটু উষ্ণতা, তাই তো ঘরকুটোতে আগুন ধরিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। শীত লাগে দেখি আগুন বইতেছে, এত রাত্রে সারা রাত গাড়ি চালায়। রাতে রাজধানীতে শীত ততটা তীব্র না হলেও রয়েছে বাতাসের দাপট। এ থেকে পরিত্রাণ পেতে শীত বস্ত্রে আকুতি গরিব মানুষের। এত রাতে রাস্তায় কেন? সিদ্ধ ডিম, খিচুড়ি, রুটি ও গরম চায়ে চুমুকে নিজেকে চাঙ্গা করতে মধ্যরাতেও নানা শ্রেণী পেশা মানুষের আনাগোনা। রাইতে বাড়াইছি ওই যে পরোটা চা খাওয়ার জন্য। তো বাসা এখন হয়ে গেছে, খাবার নষ্ট হয়ে গেছে অনেকক্ষণ রেখে, তো এখানে একটু গরম খিচুড়ি খেতে চলে আসলাম। ভালো লাগতেছে সেই জন্য ডিম খেতেছি, শীতের দিন তো সেই জন্য। গত কয়েকদিনে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত জেঁকে বসতে পারে অচিরেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়তে পারে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। বিশ্বজুড়ে করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শনাক্ত। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পর ভারতে পরিস্থিতির অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ায় একদিন আগেই রাতে কারফিউ জারি করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ওমিক্রনের দাপটে দেশটিতে প্রতিদিন গড়ে 60,000 মানুষের হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আলিমান রাজি রিপোর্ট। টানা কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। ভারতেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শনাক্ত। ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিগগিরই দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সংক্রমণ বাড়ছে কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে। সংক্রমণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে একদিন আগে রোববার রাত থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আজ থেকে বন্ধ থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। 50% কর্মী নিয়ে চালু থাকবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। ইউরোপের দেশগুলোতেও করোনায় আক্রান্ত শনাক্ত বাড়ছে। ওমিক্রনের ব্যাপক আধিপত্য চলছে পুরো ইউরোপ জুড়েই। যুক্তরাজ্যে গত একদিনে 1,37,000-এর বেশি আক্রান্ত শনাক্ত। ফ্রান্সে 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত কমলেও গত এক সপ্তাহের গড় হিসেবে দেশটিতে আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। পরিস্থিতি অবনতি হয়েছে জার্মানি, রাশিয়া, ইটালি, গ্রিস, পর্তুগাল সহ অন্যান্য দেশগুলোতেও। এমন পরিস্থিতির মধ্যেও নেদারল্যান্ডসে কারফিউ ও বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। গত 28 দিনেই যুক্তরাষ্ট্রে 57,52,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে, আর এ সময় মৃত্যু হয়েছে
36,000-এর বেশি মানুষের। ওমিক্রন ঢেউয়ে হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা বেড়েছে 66%। তবে কেবল স্বাস্থ্য খাত নয়, ওমিক্রনের কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরুরি পরিষেবায় বিপর্যয়ের সংখ্যা তৈরি হয়েছে। ওমিক্রনের কারণে বিশ্বজুড়ে গত একদিনে 4,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের। আর এতে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আলিমাল রোজি, চ্যানেল আই। নতুন বছরে প্রণোদনা বাড়ানোর কারণে রেমিটেন্সের নিম্নগতি আবারও ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মনে করছে এই পদক্ষেপে আরও বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবেন প্রবাসীরা। বাসু শাকিলের রিপোর্ট। বৈধ পদে প্রবাসীদের টাকা পাঠানোর জন্য উৎসাহ দিতে সরকার গত 2 বছর ধরে রেমিটেন্সে 2% হারে প্রণোদনা দিয়ে আসছিল। তার সুফলও মিলেছে। করোনাকালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে দেশে। গত কয়েক মাসে আবারও কমতে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ। রেমিটেন্সকে পূর্ব ধারায় ফেরাতে নতুন বছরের প্রথম দিন থেকেই প্রণোদনা বাড়িয়ে 2.5% করেছে সরকার। বাংলাদেশ ব্যাংক মনে করছে এর ইতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্স প্রবাহে। এখন তো আমরা গত 2 বছরের সাথে তুলনা করলেই লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের একটু স্লো দেখা যাচ্ছে রেমিটেন্স। সেই ক্ষেত্রে আমরা আশা করছি গভর্নমেন্ট যে দয়া করে যে আরো 0.5% বৃদ্ধি করলেন, তাতে দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্স আবার সে আগের গতি ফিরে আসবে। কারণ এখানে আমরা কিছু যেমন এখানে 2.5% বৃদ্ধি করা হলো, আগে 2% ছিল, এখন 0.5%। পাশাপাশি টাকারও কিন্তু রিভ্যালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহে নিম্নগতি সাময়িক। গত 2 মাসে রেকর্ড পরিমাণ কর্মী গেছেন প্রবাসে। ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করবে। একই সাথে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের লোক প্রেরণ সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। এই ধারাটাকে যদি আমরা বজায় রাখতে পারি, আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রায় 2,30,000 লোক বিদেশে গেছেন। এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে তারাও কিছুদিন পরে টাকা প্রেরণ শুরু করবেন। আমাদের যে একটা টার্গেট আছে যে গত বছরের যে জন্য এটা কিছুটা বাড়ে, গত বছর ছিল 24.78 বিলিয়ন মার্কিন ডলার, এটা যাতে কিছুটা বাড়ে সেটি হয়তো সেটার কাছাকাছি বা তার চেয়ে আমরা বেশি পাবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রত্যাশা, প্রণোদনার সুযোগ না নিয়ে নিজেদের কষ্টার্জিত অর্থ ঝুঁকিতে ফেলে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবে না প্রবাসীরা। বাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী শহীদ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের স্মরণে রংপুরে তার পৈতৃক ভিটায় নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। আগামী 8 জানুয়ারি স্মৃতিস্তম্ভটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভের রিপোর্ট। রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে 1929 সালে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের। সেনাবাহিনীতে থেকেও তিনি স্বাধীনতাকামীদের সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর সাথেও ছিল যোগাযোগ। 71-এর মার্চে নিজ বাড়িতে দেশের পতাকা উত্তোলন করায় 17 এপ্রিল লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদেরকে চট্টগ্রামের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী। কর্নেল কাদের সহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তার জন্মভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছেন ছেলে নাদিম কাদের। আমার গ্রামের মানুষ দেখে রাখবে, আমি তো কতবার মরে যাব। সো যে পেইন্টটা ছিল আমার মনে একটা উদ্বোধন হয়ে গেল, সেই পেইন্টটা আমার চলে যাবে। কর্নেল কাদের স্মরণে নাটোর সেনানিবাসের নাম হয়েছে কাদিরাবাদ সেনানিবাস। মনে করি তাকে মূল্যায়ন করা হয়নি। কাদিরাবাদ ক্যান্টনমেন্ট হয়েছে ভালো, আর আমাদের যারা মুক্তিযুদ্ধের গবেষক আছে তারাও বলেছে কর্নেল কাদেরের প্রপার মূল্যায়ন হয়নি। চিকলি নদীর পাশে দৃষ্টিনন্দন এই স্মৃতিস্তম্ভে বদরগঞ্জের সকল শহীদদের স্মরণ করা হয়েছে। আমরা এতদিনে জানতাম না যেখানে কোনো শহীদের জন্ম হয়েছিল, বা এই গ্রামের কেউ জানে না। ওনার ছেলে আসার পর জানতেছি। সেই ব্যক্তিকে আমরা 52 বছর পর চিহ্নিত করতে পারলাম। ইনি হচ্ছেন আমাদের সেই দাদু। আমাদের এলাকায় স্তম্ভ হলো, এই স্মৃতিস্তম্ভটা এখানেই হলো। তো আমাদের এখান থেকে কিছু বই থেকেও জানতে পারলাম, আবার কিছু শহীদদের প্রতি আমাদের জানতে পারবো, বুঝতে পারবো ওনারা কিভাবে আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য, সোনার বাংলা দেশের জন্য যুদ্ধ করে আমাদেরকে এই সুন্দর দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। 1 বছর ধরে নির্মাণ কাজ চলার পর আগামী 8 জানুয়ারি স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হবে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের চলে যাওয়ার 1 বছর আজ। এই গুণী তার দীর্ঘ জীবনে বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি বহু গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। রাবেয়া খাতুন স্মরণে তার উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ৭১-এর নিশান চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে আজ দুপুর ৩টা ৫ মিনিটে। বিকেল ৪টায় চ্যানেল আই ভবনে স্মরণসভা আয়োজন করেছে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ। মিথিলা রাবেয়া খাতুন আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন কথাশিল্পী। তার চলে যাওয়া মানে আমাদের সাহিত্যের খুব বড় একটি জায়গা ফাঁকা হয়ে গেছে কথা সাহিত্যের। মালতীর বাবা মুক্তিযুদ্ধ নিয়ে গল্প, আমি সেই গল্পটি কখনো ভুলতে পারি না। আমার মনে হয় যে এটি একটি বিস্ময়কর গল্প। রাবেয়া খাতুনের এরকম অনেক লেখা আছে। তার মধুমতি উপন্যাসটি, তার 52 গলির 1 গলি ঢাকার সর্দারদের নিয়ে লেখা। কোনো কোনো মানুষ তার কাজের মধ্য দিয়ে মৃত্যুকে আসলে জয় করেন। রাবেয়া খাতুন মৃত্যুকে জয় করা একজন লেখক। রত্নগর্ভা রাবেয়া খাতুন 4 সন্তানের জননী। স্বাধীনতা পুরস্কার, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন রাবেয়া খাতুন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ডিফাজার্স বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে মাউন্ট মঙ্গনি টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। মুমিনুর লিটনের হাফ সেঞ্চুরিতে শক্ত অবস্থানে টাইগাররা। যশোরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন অসহায় মানুষ। মানবিক সাহায্যের উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদরা। আকরামুজ্জামানের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও দেশ জুড়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় যশোরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এই শীতের কাপড় বস্ত্র ধরতে আমরা খুব কষ্টের ভিতরে ছিলাম। এই ফাউন্ডেশনের ইসি আমাদের এই কম্বলটা দিয়ে খুব উপকারিতা করেছে। আমরা আজকে যে কম্বল দিচ্ছে এতে আমরা মহা খুশি। আমরা আশাবাদী যে এরকম আরো 20টা ভাই আমাদের পাশে এসে দাঁড়াক এবং আমাদের সহযোগিতা করুক। সহায়তা কার্যক্রমে অংশ নেন স্থানীয় প্রশাসন ও পরিবেশ কর্মীরা। প্রকৃতি ফাউন্ডেশন পরিবেশ এবং প্রকৃতির উন্নয়নের জন্য কাজের পাশাপাশি মানব কল্যাণেও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আজকের এই অনুষ্ঠান তার একটা দৃষ্টান্ত। করোনাকালীন সময়েও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষকে সহায়তা করেছে, খাদ্য সহায়তা করেছে, বস্ত্র সহায়তা করেছে, চিকিৎসা সহায়তা করেছে ইত্যাদির কারণে আমি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দীর্ঘায়ু কামনা করছি, সফলতা কামনা করছি। আগামীতে যেন এই সুদূর্য পথ বেয়ে তারা প্রকৃতির সেবার পাশাপাশি যেন দরিদ্রদের এই সেবাগুলো তারা আরো এগিয়ে নিয়ে যায়। ভবিষ্যতেও মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের রজপাড়া থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত 6 লেনের সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। এরই মধ্যে
প্রকল্পের ৭৫% কাজ শেষ হয়েছে। যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন গোটা এলাকার আর্থসামাজিক চিত্র পাল্টে দেবে আশাবাদী এলাকাবাসী। এনায়েতুর রহমানের রিপোর্ট। মহাসড়ক থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ ৪০ মিটার প্রস্থ ৬ লেনের এই সড়কে নির্মাণ করা হয়েছে ৬০ মিটার প্রস্থের ৯টি কালভার্ট। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে ৩২টি ভবন। ১৭৭ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই কানেক্টিভিটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাথে আমাদের পটুয়াখালী তথা বরিশাল, পটুয়াখালী এবং কলাপাড়ার সাথে পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের একটি কানেক্টিভিটি এস্টাবলিশ হবে এবং এর ফলে সেখানে পণ্য পরিবহন, তাদের পণ্য পরিবহন সহ তাদের যে যাতায়াত ব্যবস্থা সেটা সুনিশ্চিত হবে। আবাসন ভবন পাওয়ার পাশাপাশি এমন উন্নয়ন অগ্রগতি দেখে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বাড়িঘরের টাকা পয়সা দিছে এবং থাকার জন্য পুনর্বাসন করে দিছে, এজন্য আমরা খুশি আর কি। আমরা প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। এলাকায় তো আগে কিছুই আসলে না, উন্নত হইতেছে, আশা করি খুশি, ভালো হয়েছে। দেশ উন্নত হইতেছে, রাস্তাঘাট উন্নত হইতেছে, আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে। কাজ খুব সুন্দর হইতেছে, এখানে দিন রাত সমানে কাজ চলতেছে। এই ধরনের রাস্তা আমরা এলাকায় দেখিনি। যৌক্তিক সময় ও ব্যয়ে প্রকল্পের নির্ধারিত কাজের সঠিক বাস্তবায়ন দেখতে চায় সকলে। এই সড়কটি নির্মিত হলে সারা দেশ থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে মালামাল ও পণ্য পরিবহনে সুবিধা হবে। পাশাপাশি এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই সড়কটি। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ৬ লেন সড়ক থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরের সমলের পদ্ধতিতে পরীক্ষামূলক বোরো বীজতলা তৈরি করছেন কৃষক। সুস্থ সবল চারা মিশ্রিত ও কৃষকের খরচ কমাতে ওই পদ্ধতি চাষিদের আগ্রহ সৃষ্টি করেছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। চলতি বোরো মৌসুমে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী নবীনগর গ্রামের মাঠে পরীক্ষামূলক সমলয় পদ্ধতির বোরো বীজতলা তৈরি করা হয়েছে। ৪০০ কেজি উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ দিয়ে ৪,৫০০ ট্রেতে বীজতলা তৈরি করা হয়। ট্রেতে চারা দিছে, আপনার উপরে পলিথিন বিছাই দিছে, কুয়াশাতে যাতে আপনার চারা নষ্ট না হয়। ১২০০-১৩০০ টাকা বিঘে তো আমরা লেবার পাইনি। আর ধরো এখন আমাদের এই সময় ইতে আমরা ধরুন ৫০০ টাকাতে আমাদের মেশিনে ধান লাগানো হয়ে যাবে। কৃষক বলছেন এই পদ্ধতিতে সাধারণ বীজতলার চেয়ে খরচ কম, চারাও বেড়ে ওঠে সুস্থ সবলভাবে। আমরা এই পদ্ধতিতে দেখা যাচ্ছে ৫০০ টাকা খরচ হয়েছে, চারাটা ভালো হয়েছে। চারা ঠান্ডাতে পুড়ে গেছে কহাতে। আর এখানে আমরা যে পদ্ধতিতে চারা দেখেছি তো চারা হেবি সুন্দর গজিছে। কৃষির যান্ত্রিকীকরণের অংশ হিসাবে এই বীজতলা তৈরির উদ্যোগ। মৌসুম জুড়ে যান্ত্রিকভাবেই সম্পন্ন হবে বোরো আবাদের প্রতিটি পর্ব। আমরা এখানে শেড দেওয়া হয়েছে, শেড দেওয়া হয়েছে যাতে চারা কুয়াশায় নষ্ট না হয়। তাহলে এতে থেকে উপকারী হচ্ছে যে চারাগুলা হেলদি হবে। ১৫ থেকে ২০ দিন বয়সের চারা হলেই আমরা সেটা কৃষি যন্ত্রের মাধ্যমে, চারা রোপণ যন্ত্রের মাধ্যমে আমরা রোপণ করব। বীজতলা যাতে কুয়াশায় নষ্ট না হয় এজন্য প্রতিটি বেড রাতে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখল ও দূষণের কবলে শরীয়তপুরের পালং খাল ময়লা আবর্জনায় ভরে শহরের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। খালটি উদ্ধারে আন্দোলন করে আসছে বেশ কয়েকটি সংগঠন। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর শহরের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম ছিল খরস্রোতা পালং খাল। তবে সময়ের ব্যবধানে অবৈধ দখল দূষণে নাব্যতা কমে অস্তিত্ব হারাতে বসেছে। প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ভরাট হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরে। দখলের কারণে এই খালটা এখন মৃত্যুপ্রায়। একটা পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সমুদ্র টাউন
ধ্বংস হয়ে যাবে ভবিষ্যতে। এই খালটা সংস্কার না হলে এটা বিপর্যয়ের সম্মুখীন হব। ভরাট এবং দূষণের কারণে খালটি বিলুপ্ত প্রায় এবং বিপর্যস্ত। অভিযোগ রয়েছে খালের জায়গায় ভবন করেছে জেলা পরিষদ, যা দখলদারদের উৎসাহিত করছে। খালের মাঝখানে একটি স্থাপনা তৈরি করেছে একদম খালের মাঝখানটায়, যে কারণে অন্যান্য খালের অন্যান্য অংশেও অবৈধ দখলদাররা বিভিন্ন দখল প্রক্রিয়া শুরু করেছে। দখল, দূষণ এবং ভরাটের কারণে খালটি মৃতপ্রায়। অবিলম্বে যদি এই খালটি সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, অচিরেই শহরটি বসবাসের অনুপযোগী হয়ে যাবে। খালটি অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খালটি প্রবাহমান করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। খুব শীঘ্রই খালটি প্রবাহমান করার দৃশ্যমান অগ্রগতি আমরা অর্জন করব। খালগুলোকে সচল করা না গেলে আমাদের এই ব্যাপক পরিবেশের ব্যাপক ক্ষতি হবে এবং এখানে আমরা জলাবদ্ধতা, বিশেষ করে জলাবদ্ধতার আমরা শিকার হব। পালং খাল দখলমুক্ত ও খনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি নগরবাসীর। এক যুগ আগেও এই পালং খালটি ছিল খরস্রোতা প্রবাহমান। সময়ের ব্যবধানে দখল, দূষণ ও ভরাটের কারণে তা এখন মৃতপ্রায়। শরীয়তপুর পৌরবাসী বলছে, এই খালটিকে দখলমুক্ত করে প্রবাহমান না করা গেলে এই জেলা শহর জলাবদ্ধতা সহ নানা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। শরীয়তপুরের পালং খালের বটতলা এলাকা থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর। বাউন্ড বঙ্গালী টেস্টের তৃতীয় দিনে